নিউজ 18 বাংলায় স্বাগত। কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এই মুহূর্তে যা খবরের দিকে নজর রাখবো যে করোনা পরিস্থিতিতে সব জায়গায় এখন ওষুধ বা ভ্যাকসিনের চাহিদা রয়েছে। প্রত্যেকেই জানতে চাইছেন ওষুধ কবে আসবে বা ভ্যাকসিন কবে আসবে। তো ভ্যাকসিন এলে ঠিক কিভাবে গোটা বিশ্বের মানুষের কাছে তা পৌঁছে যাবে, কারণ বিশ্ব এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই করছে। ঠিক কিভাবে পৌঁছে যাবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই উদ্যোগ নিচ্ছে, সেই সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো। তবে আজ দেশে করোনা সার্বিক পরিস্থিতি ঠিক কি রকম রয়েছে সেদিকে বরং নজর রাখা যাক। করোনায় গত 24 ঘন্টায় কতজন আক্রান্ত হয়েছে? প্রায় রেশিওটা একই রয়েছে, 48,661 জন গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন, যেখানে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত এদেশে করোনায় আক্রান্ত হয়েছেন এই সংখ্যাটা, অর্থাৎ 13,85,522 জন করোনায় আক্রান্ত ভারতে। গত 24 ঘন্টায় সুস্থ কতজন হয়েছেন, কারণ এই রেশিওটা প্রত্যেক দিনই আমরা আলোচনা করি, যেখানে গত 24 ঘন্টায় 48,661 জন আক্রান্ত হয়েছেন, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 36,145, অর্থাৎ আজকের দিন পর্যন্ত যেখানে 13 লক্ষ প্রায় 14 লক্ষ মানুষ এই মুহূর্তে করোনায় আক্রান্ত, তারা সুস্থ হয়েছেন 8,85,576 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 705 জনের। এই রেশিওটা প্রায় আমরা যে কদিন আলোচনা করছি দেখা যাচ্ছে প্রায় একই রকম, অর্থাৎ মৃত্যুর হার এবং সুস্থতার হার, এই বিষয়টা আমরা প্রায় প্রত্যেক দিনই ভীষণভাবে নজরে রাখি। মৃত্যুর হার এবং সুস্থতার হার, যেখানে দেখা যাচ্ছে সুস্থতার হার 63.9, অর্থাৎ 63.9%, যেটা গতকাল ছিল 63.5%, এবং তার আগের দিন একটু হলেও কম, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সুস্থতার হার একটু হলেও বাড়ছে, যেখানে মৃত্যুর হার দেখা যাচ্ছে 2.3%। এ তো গেল রীতিমতন সার্বিক পরিস্থিতি দেশের, এবং আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে হু এর পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যে ভ্যাকসিন তৈরি হবে। বিশ্বের বিভিন্ন সংস্থা ইতিমধ্যে ভ্যাকসিন তৈরিতে লেগে পড়েছে, বিভিন্ন দেশ এই মুহূর্তে ভ্যাকসিন তৈরিতে লেগে পড়েছে, কিন্তু কিভাবে বন্টন হবে? হু ইতিমধ্যে একটি উদ্যোগ নিচ্ছে, বিশ্ব জুড়ে ভ্যাকসিনের সমান সরবরাহ। 2021 শেষে ভ্যাকসিনের 200 কোটি ডোজ। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুমে কুনাল। এই যে আমি যে বিষয়টা বলছিলাম, এই সমবন্টনের জন্য ভ্যাকসিন যে তৈরি হবে তার সমবন্টনের জন্য হু কি ব্যবস্থা নিচ্ছে? তার আগে আমি তোমায় বলে রাখি সমবন্টনটা কেন গুরুত্বপূর্ণ। শুধু ভ্যাকসিন আবিষ্কার করলেই তো হবে না, বিভিন্ন দেশ ভ্যাকসিনের দৌড়ে নেমে পড়েছে, তার মধ্যে ভারতও রয়েছে, ভারতও কোভ্যাক্সিন তৈরি করছে। কিন্তু শুধু তৈরি করলেই হবে না, অবশ্যই ভ্যাকসিন আবিষ্কার করাটা প্রথম পদক্ষেপ, সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আর যেটা প্রান্তিক মানুষের কাছে, আফ্রিকা হোক কি দক্ষিণ এশিয়া হোক কি মিডল ইস্ট হোক, প্রত্যেকটা দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। আর যেই দেশের অবস্থা সবচেয়ে খারাপ, মানে যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে আরও আগে পৌঁছে যেতে হবে, সেটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। মানে ভ্যাকসিনের বা ওষুধের সমবন্টন, আর এখানেই হু এর সবচেয়ে বড় ভূমিকা থাকা উচিত, এবং হু কিন্তু নেমে পড়েছে এই ভূমিকায়। হু একটা যেই চেষ্টাটা করে যাচ্ছে সেটার নাম হচ্ছে কোভ্যাক্স ফেসিলিটি, একটা আন্তর্জাতিক যৌথ মঞ্চ তৈরি করা, যারা ভ্যাকসিন বানাচ্ছে বা বানানোর দৌড়ে লেগে আছে সেই সব দেশগুলোকে একসাথে একটা মঞ্চে এনে দাঁড় করানো, একসাথে কিভাবে কাজ করা যায়, ভ্যাকসিন আবিষ্কারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, এবং ভ্যাকসিন যখন বেরোবে সেটা কিভাবে বিভিন্ন দেশের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে কিভাবে অগ্রাধিকার দেওয়া যায়। যেই দেশগুলো আর্থিকভাবে অনেকটা পিছিয়ে, তাদের কাছে কিন্তু ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই, প্রত্যেকটা মানুষকে ভ্যাকসিন দেওয়ার সামর্থ্য নেই, সেই দেশগুলোকে যাতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় সেখানেই হু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে। আর তার জন্য 2021-এর মধ্যে 2 বিলিয়ন ডোজ, মানে 200 কোটি ডোজ ভ্যাকসিন হু প্রত্যেকটা সারা বিশ্বে সকলের কাছে পৌঁছে দিতে চাইছে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ভ্যাকসিন পৌঁছে দিতে যাচ্ছে। এই জন্যই কিন্তু কোভ্যাক্স ফেসিলিটি হু বার করেছে, যেই কোভ্যাক্স ফেসিলিটির মধ্যে ভারতেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন সেক্ষেত্রে জানতে চাইবো যে এই যে বিশ্বে ভ্যাকসিন তৈরি হচ্ছে, এই ভ্যাকসিনে ভারতের অবদান ঠিক কতটা? দেখো, হু কিন্তু বলেছে ভারতকে ছাড়া এই মানে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ ভারতকে বলা হয় গোটা বিশ্বের ওষুধের কারখানা। গোটা বিশ্বের মানে ওষুধের কারখানায় কিন্তু ভারত, যত ওষুধ তৈরি হয় তার মধ্যে একটা সিংহভাগ ওষুধ ভারতে তৈরি হয়। এই ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু তার অন্যরকম কিছু হবে না। এই যা ভ্যাকসিন বেরোবে সেটা যে কোনো দেশই বার করুক, সেটা ভারত বার করুক, সেটা আমেরিকা বার করুক, সেটা ব্রিটেন বার করুক, তার বিশাল বড় একটা উৎপাদন, যদি বলা যায় সংখ্যার হিসাবে 60% ওপর উৎপাদন কিন্তু ভারতে হবে। তাই ভারত ছাড়া কোনো গতি নেই। হু সেই গুরুত্বটাই তুলে ধরেছে ভারতে, যে যদি ভ্যাকসিন বেরোয় তাহলে ভারত তার 60% তৈরি করবে, সিংহভাগ
হয়তো তার থেকেও বেশি তৈরি করবে এবং বন্টনেও ভারতের একটা ভূমিকা থাকবে। ভারত ছাড়া কোনো গতি নেই, হু এটা স্পষ্ট বলে দিচ্ছে করোনা। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি কুণালের সঙ্গে এবং তার মানেই বোঝা যাচ্ছে যদি ভ্যাকসিন আসে সেই ভ্যাকসিন গোটা বিশ্বের সমবন্টনের জন্য ইতিমধ্যে হুয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে বিষয়টা বলে দেওয়া হয়েছে 2021 শেষে ভ্যাকসিনের 200 কোটি ডোজ বিশ্বজুড়ে ভ্যাকসিনের সমান সরবরাহ করা হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা যখন এই ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, করোনা নিয়ে আলোচনা করছি, প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও সেই অমানবিক ছবি ধরা পড়ে, যেটা আজকে আমরা দেখলাম বনগাঁ হাসপাতালে। বনগাঁ হাসপাতালে অ্যাম্বুলেন্সে এক ব্যক্তি উঠছিলেন, তার শ্বাসকষ্ট ছিল, করোনা আক্রান্ত, কিন্তু তিনি অ্যাম্বুলেন্সে উঠতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হলো। করোনা আতঙ্কে সাহায্যে কেউ এগিয়ে আসেনি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। অনিরুদ্ধ, কি ঘটেছিল ঘটনাটা? দেখো শর্মিষ্ঠা, গতকাল বিকেল 5টায় এই মাধব নারায়ণ দত্তকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বনগাঁ কোড়ার বাগানের বাসিন্দা ইনি। এনাকে ভর্তি করা হয়েছিল বনগাঁ হসপিটালে। পরবর্তীতে তাকে করোনা সাসপেক্টেড, করোনা অনুমান করে তাকে তার শ্বাসকষ্টের অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তর করবার জন্য ডাক্তাররা তাকে রেফার করেন এবং রেফার করার পরে অ্যাম্বুলেন্স আসার পরে তার স্ত্রী তাকে যখন হাসপাতালের বেড থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে তুলছিলেন তখন তাকে কোনো স্ট্রেচার দেওয়া হয়নি, তেমনই অভিযোগ করেছে পরিবারের পক্ষ থেকে, এবং সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। করোনা অনুমান করে কিন্তু শুধু সন্দেহের বশেই তাকে কিন্তু কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেনি, এমনই অভিযোগ তুলেছে পরিবারের পক্ষ থেকে। অ্যাম্বুলেন্সে তোলার আগেই কিন্তু এই মাধব বাবু স্ত্রীর হাত থেকে পড়ে যান এবং সেখানেই তিনি তার মৃত্যু হয়। পরবর্তীতে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই অমানবিক দৃশ্য কিন্তু বনগাঁ মহকুমা হসপিটালে গতকাল রাতে দেখেছে এবং এই ঘটনার পরে কিন্তু বনগাঁ হসপিটালে থাকা অনেক রুগীর আত্মীয় স্বজন তারাও কিন্তু তাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে হসপিটাল কর্তৃপক্ষ পিপিই কিট পরে এসে কর্মীরা তাকে মর্গে নিয়ে যায় এবং পরবর্তীতে বনগাঁ হসপিটালের সুপারের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিন্তু জানিয়েছেন বনগাঁ হসপিটাল থেকে অনেক রোগীকেই এরকম স্থানান্তর করা হয়, সেক্ষেত্রে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এই ঘটনা পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ করা হয়ে থাকে, যদি এর সঙ্গে কেউ জড়িত থাকে বা কেউ দোষী হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাতো। ধন্যবাদ। আপনার একাই নামাতে তারপরে আপনি একাই নামাতে গেছেন? আমি ওখান থেকে একাই এনেছি এখানে। তারপর আমি চেষ্টা করছি, ওনার অক্সিজেনের অভাবে আমি আবার এখান থেকে দিদিকে বলে গেল আমি সাইকেল বাড়িতে রেখে আসছি গাড়ি এসে গেছে, আমি আসছি। তখন দিদি একা মানুষ, দিদি তুই একা নামাইছিস, আর কেউ ধরবে না। আমি বাড়ি থেকে এসে দেখি বডি এখানে পড়ে রয়েছে। এরকম ঘটনা তো সাধারণত ঘটে না, মানে আমি জানি না, আমাদের হাসপাতাল থেকে অনেক পেশেন্টই প্রতিদিন রেফার হয়, কিন্তু এরকম ঘটনাটাকে স্ট্রেচার দেওয়া হয়নি, কেউ ধরেনি, এরকম ঘটনা আমার জানা নেই। তো যদি এটা উনি যখন অভিযোগ করেছেন আমি দেখবো ঘটনাটা খতিয়ে, যদি সত্যি সেরকম প্রমাণিত হয়, যদি কারো গফিলতি থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কথা বলেছিলাম চিকিৎসক অভিজিৎ চৌধুরীর সঙ্গে এই প্রসঙ্গে। সামগ্রিকভাবে অবিজ্ঞান, ভীতি, সংশয় এর বেড়াজাল এবং কোভিড শুনলেই আমরা ধরে নিচ্ছি মৃত্যু অবধারিত, এই ভাবনা আমাদের এমন ভাবে তাড়া করছে যে সমাজের প্রতিটা অংশের মানুষ এতে এই মুহূর্তে দাঁড়িয়ে আলোড়িত এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। এবং অত্যন্ত দুঃখজনক ভাবে যেটা আমি সবার সামনে তুলে ধরতে চাই যে যারা যত বেশি শিক্ষিত, যারা যত বেশি আলোক পেয়েছেন, দুঃখজনক ভাবে তারা তত বেশি খোঁতরের মধ্যে ঢুকে যাচ্ছেন এবং তারা তত বেশি অবিজ্ঞান প্রসূত ব্যবহার করছেন মানুষের প্রতি। আমাদের প্রত্যেকের ভাবা দরকার যে আজকে ওই ব্যক্তি এই মুহূর্তে বিপদে আছেন, কিন্তু কালকে কিন্তু করোনা কিন্তু ভীষণ গণতান্ত্রিক ভাইরাস এবং সেটা কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না এবং বলবে বলে মনেও হয় না। প্রায় প্রতিটি জায়গায় মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে করোনা আবহে, কিন্তু মানুষ সচেতন হচ্ছেন কই?
এবার করোনা জয়ীরাই সচেতনতায় এগিয়ে এলেন। আমরা দেখছি কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে সেখানে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে করোনা জয়ীরাই এগিয়ে আসছেন মানুষকে সচেতন করতে, মাস্ক পরিয়ে দিচ্ছেন যারা মাস্ক ছাড়াই বাইরে বেরিয়েছেন। আমাদের এখান থেকে মাস্ক নিয়ে যান, মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া কোনো কাজই সম্পন্ন হবে না। আমাদের সঙ্গে সরাসরি কুমোরটুলি থেকে রয়েছেন প্রতিনিধি সুজয় পাল। সুজয়, এই সময়টা যখন প্রত্যেকটি দুর্গোৎসব কমিটি দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে থাকেন, করোনা আবহে যে সমস্ত ক্ষেত্রে পরিবর্তন রয়েছে সেই প্রমাণ, সেই উদাহরণ অন্তত আমরা দেখতে পাচ্ছি। কি বলছেন সেখানকার সদস্যরা? শর্মিষ্ঠা, দেখো, যারা করোনা জয়ী, যারা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠেছেন, তাদেরকে দিয়েই কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানুষকে সচেতন করার দায়িত্ব নিয়েছে। তার কারণ, এবং এই যারা করোনা জয়ী তারা বলছেন করোনাকে ভয় নয়, করোনাকে জয় করুন এবং রোগীর সঙ্গে নয়, রোগের সঙ্গে দূরত্ব তৈরি করুন। কি তাই তো? ঠিকই তো। আজ যে আমারই করোনা হয়েছে সবাই জানে, এবং কেউ যদি মাস্কটা খোলা রয়েছে, এবার আমাকে দেখেই না সে তাড়াতাড়ি মাস্কটাকে ঠিক করে দিয়ে, মানে আমাকে দেখে মানুষ সচেতন হয়ে যাচ্ছে যে ওই লোকটা করোনা রোগ হয়েছিল, উনি সুস্থ হয়ে এসছেন, আমার যাতে না হয়। আমি মানুষকে দেখতে পাচ্ছি, আমাকে দেখে লোক সচেতন হচ্ছে। তবে রোগটাকে ঘৃণা করো না, রোগটাকে ঘৃণা করো, মানুষকে ঘৃণা করো না। ওই আমাকে দেখে দূরে সরে যাবে, ওই ফুটে চলে যাবে, এইগুলো না। যে করোনা হয়েছে তাকে সুস্থ করো, নিজেও সুস্থ থাকো, তবে এই করোনা রোগ দূর হবে, নাহলে এই করোনা রোগ দূর। একেবারে আরো একজন করোনা জয়ী রয়েছেন যার অভিজ্ঞতা কিছুটা তিক্ত, কারণ তার সিন্ধি যখন আক্রান্ত হয়েছিলেন তার সঙ্গে এলাকার লোকের একটা সামাজিক দূরত্ব তৈরি হয়েছিল। অবশ্যই আমি তো বলবো, মানুষ যে রোগাক্রান্ত হচ্ছে, করোনা রোগটা, নিশ্চয়ই আমরা ভয়ের ভীতির মধ্যে রয়েছি। রোগটাকে দূরে রাখুন, রোগীটাকে নয়। আমি এবং আমার মিসেস দুজনেই আক্রান্ত হয়েছিলাম, আমার পরিবারে আরো সবাই কোয়ারেন্টাইনে ছিল। কিন্তু আমি কখনোই বলবো না যে পৃথিবী রোগ হয়েছে, পৃথিবীকে রোগ মুক্ত করতে হবে, পৃথিবীকে মুক্ত করলে হবে না। সমাজের রোগ হয়েছে, সমাজের রোগ মুক্ত করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে। জানতে চাইবে যারা করোনাকে ভয় পাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, তাদের কিভাবে ভয় কাটানো উচিত? না, তারা অবশ্যই বলবো, তারা ভয় একদম করবেন না। আমি আপনাদের কাছে বার্তা দিতে চাই, আমি একজন করোনা রোগী, আমার নাম সনদ ঘোষ। আমি দীর্ঘ 2.5 মাস হয়েছে আমি সুস্থ হয়ে এসেছি। জ্বর, সর্দি, কাশি, যেটা আপনাদের টিভি মাধ্যমে খবরে প্রচার হচ্ছে, জ্বর, সর্দি, কাশি যাই হোক না কেন, আপনারা তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন। এটা গাফিলতি করবেন না, গাফিলতি করলে আপনারই বিপদ, আপনার পায়ে পায়ে ঘুরবে। আপনি সচেতন হন এবং অপরকে সচেতন করুন, মাস্ক পরুন, হ্যান্ড স্যানিটাইজার করুন, হাত ধুন। অবশ্যই আপনারা সুস্থ থাকুন, পৃথিবীকে রোগমুক্ত করুন। অর্থাৎ করোনা জয়ীরা যেটা স্পষ্টভাবে বলছেন যে সচেতনতাই হচ্ছে এই রোগকে জয় করার অন্যতম হাতিয়ার, যে কারণে তারা আজ অর্থাৎ কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব এই করোনা জয়ীদের নিয়ে এলাকা মানুষকে সচেতন করে, তাতে যদি মানুষ সচেতন হন। আমরা এই খবরের দিকে নজর রাখলাম যে করোনা জয়ীরাই সেখানে মানুষকে সচেতন করছেন। সত্যি তো একটা করোনার পরিস্থিতি চলছে, করোনার আবহ চলছে, এবং সেখানে প্রত্যেকটা মানুষ এই সমস্যায় জর্জরিত। তার উপর মাথা ব্যথা বাজারে আলুর দাম, কোথাও 30 টাকা, কোথাও 35 টাকা। ইতিমধ্যেই বাজারে গেলেই হাতে ছাকা আলু কিনতে গিয়ে মানিকতলা, লেক মার্কেট, বিভিন্ন জায়গায় একই ছবি, একই দাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, কি খবর রয়েছে, কি ছবি ধরা পড়ছে, এবং তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেই বা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, বাঙালির যে খাবার, সে খাদ্য তালিকার প্রথম দিকেই আলু থাকে, অর্থাৎ একদম বিরিয়ানিতে আলু থাকা শুরু করে একেবারে আলু পোস্ত, আলু ভাতে, আলু ভাজা, প্রত্যেক জায়গাতে আলু ছাড়া কিন্তু বাঙালির খাওয়া সম্পূর্ণ হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আলুর দাম যেভাবে বেড়েছে, অর্থাৎ 30 টাকা থেকে 35 টাকা পর্যন্ত জ্যোতি আলু চলে গিয়েছে, চন্দ্রমুখী আলু তো শুরুই হচ্ছে 32 টাকা থেকে। ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বাজার করার ক্ষেত্রে সমস্যা হয়ে গিয়েছে। মানুষ বাজারে যাচ্ছে, যতটা প্রয়োজন তার থেকে অনেক কম আলু কিনছেন, এবং সুফল বাংলা যেখানে যেখানে আলু পাওয়া যাচ্ছে সেখানে মানুষ আলু কিনছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আলুর যে এই সমস্যা, যারা আমরা ক্রেতা এবং বিক্রেতা দুজনেই কিন্তু মহা সমস্যায় পড়েছেন।
তবে একটাই আশার আলো যে আচ্ছা। রাজ্যের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এক সপ্তাহের মধ্যে আলু কমানোর যে উদ্যোগ নেওয়া হচ্ছে, ইতিমধ্যেই বৈঠক হয়েছে আলু ব্যবসায়ীদের সঙ্গে, হিমঘর মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে আলুর দাম কমাতে বলা হয়েছে। একই সঙ্গে নজরদারি চালানো হবে যে কেন আলুর দামটা বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে মজুদ কতটা রয়েছে, মজুদের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট মাপকাঠি বেঁধে দেওয়া আছে। সব মিলিয়ে ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেই আশাবাদী যে দ্রুত আলুর দাম কমবে এবং তাদের পাতে আবার সেই আলু আগের মতনই পড়বে। একদম, অর্থাৎ কোথাও সুফল বাংলা গিয়ে সাধারণকে একটু হলেও সুরাহা দিচ্ছে। বাজারে তো চন্দ্রমুখী 35 টাকা, আর এখানে 25, মানে অনেকটাই কম। দরকার লাগলে এখান থেকেই নেওয়া ভালো। আলুটা সরকার যে রেটটা করেছে সেটা খুবই ভালো হয়েছে। মাঝখানে তো আলুর দাম খুবই বেড়ে গেছিল, 30 টাকা পর্যন্ত আলু কিনতে হয়েছিল। এটা সরকার আরেকটু কমালে খুব ভালো হতো। 25 টাকাও এখন আমাদের কাছে এই মুহূর্তে, এই লকডাউনের মুহূর্তে, এটাও খুব বেশি। আমাদের তো অন্তত আলু, পেঁয়াজ, ডালটা, চাল এগুলো তো ঘরে এই মুহূর্তে যে লকডাউন পরিস্থিতি চলছে, লোকের কাজকর্ম নেই। আলুর দামটা নির্ধারিত আরও কম হওয়া উচিত, কারণ এইটা মানুষের ঘরে ডাল আলু খাওয়াটাই এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আলুর দামটা এক্সেসিভ হয়ে গেলে আমাদের পক্ষে খুব কষ্টকর। তবে সরকার, তবে শুধু কলকাতার তো এরকম পরিস্থিতি নয়, পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, সব জায়গায় এক ছবি। প্রত্যেকটা জায়গাতেই বাজারে কোথাও আলু অমিল, কোথাও আবার আলুর দাম ঊর্ধ্বমুখী। আলু আটা সরকারি যে পদক্ষেপ যেটা পরশুদিন নিয়েছে, এটা যদি আরও 1 মাস আগে নেওয়া হতো তাহলে হয়তো আলুর দামটা এতটা বৃদ্ধি পেত না। কারণ আলু যারা সংরক্ষণ করেছে, ব্যবসাদারি বলুন, চাষি বলুন, স্টোর মালিক বলুন, প্রত্যেকেরই লাভ ভালো আছে। এই বলার ফলে সরকারি লক্ষ্য রাখার জন্য সরকার যে নজর দিয়েছে, এর জন্য হয়তো বাজার কিছুটা কমে করবে। এদিকে মানুষের বড় বিপদের সময় দয়া করে মানুষকে নিংড়ে ব্যবসা করবেন না, টুইট করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, এবং বলেছেন আলু থেকে অ্যাম্বুলেন্স, সবাইকে অনুরোধ প্লিজ। যেখানে আমরা দেখছি করোনা আবহে একটুখানি দূরত্ব যাওয়ার জন্য, গতকালই দেখলাম 8.5 কিলোমিটার যাওয়ার জন্য 9,000 টাকা চেয়েছেন অ্যাম্বুলেন্স চালক, এবং 30 থেকে 35 টাকা বাজারে আলু, যেটা সবার খাদ্য তালিকায় রোজ থাকে এবং ভীষণ গুরুত্বপূর্ণ, সেই আলুর দাম 30 থেকে 35 টাকা। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালক, তিনি টুইট করে ঘটনা তিনি প্রতিবাদ করছেন। তিনি বলছেন মানুষের বড় বিপদের সময় দয়া করে এখন মানুষকে নিংড়ে ব্যবসা করবেন না। করোনা আবহের মধ্যে 21তম কার্গিল বিজয় দিবস। আর কার্গিলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শ্রদ্ধা জানান চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, 3 বাহিনীর প্রধান। 1999-এ প্রায় 50 দিন ধরে চলে কার্গিল যুদ্ধ। আর এই কার্গিল দিবসে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কার্গিলে দুঃসাহস দেখিয়েছিল পাকিস্তান। আজ কার্গিল বিজয় দিবস সেনাবাহিনীর সাহস ও দৃঢ়তা ভুলেনি, তাদের বীরত্ব অনুপ্রেরণা দেয়। আজ মোদীর মন কি বাতেতেও কার্গিল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। 21 साल पहले आज के ही दिन कारगिल के युद्ध में हमारी सेना ने भारत की जीत का झंडा फहराया था। पाकिस्तान ने बड़े बड़े मंसूबे पालकर भारत की भूमि हथियाने और अपने यहां चल रहे आंतरिक कलह से ध्यान भटकाने को लेकर दुस्साहस किया था। लेकिन कहा जाता है ना, बैरू अकारन सब काहू सौ, जो कर हित अनहित ताहू सौ। यानी दुष्ट का स्वभाव ही होता है हर किसी से बिना वजह दुश्मनी करना। लेकिन उसके बाद भारत की वीर सेना ने जो पराक्रम दिखाया, भारत ने अपनी जो ताकत दिखाई, उसे पूरी दुनिया ने देखा। जीत पहाड़ की ऊंचाई की नहीं, भारत की सेनाओं के ऊंचे हौसले और सच्ची वीरता की हुई। কার্গিল বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আবৃত্তি রাজীব বন্দ্যোপাধ্যায়ের। যারা সীমান্তে জাগে নিশিদিন, হাসি মুখে দেয় প্রাণ, তারা তো সকলে তোমার আমার ঘরেরই সন্তান।
শত্রুর সাথে ওরা নির্ভীক প্রাণে পাঞ্জা কষে কারগিলে গালো আনে। বুলেটের মুখে বুক পেতে গায় ভারত মায়ের জয়। ঘরেতে ওদের প্রিয়জন যত দুরু দুরু বুকে থাকে, প্রাণ কাঁদে তবু চক্ষের জল গোপনে লুকিয়ে রাখে। যদি কোনোদিন কঠিন রণাঙ্গনে ঝরে পড়ে প্রাণ, তখনও শক্ত মনে প্রিয় মুখ ভুলে গায়ে শেষবার ভারতের জয়গান। তিন রঙা বেশে যবে ফেরে দেশে, দেহে প্রাণ নাহি রয়, বুক ফাটে তবু প্রিয়জন হাঁকে ভারত মাতার জয়। ওরা মরে তাই আমরা তো বাঁচি, ওরা নেই তাই আমরা তো আছি। হে ভারতবাসী, ভুলো না ওদের, করে যেও সম্মান। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, দেশে করোনা সংক্রমণ যেখানে 14 লক্ষ ছুঁই এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছি অ্যাসিম্পটোমেটিক অর্থাৎ উপসর্গ যাদের নেই তাদের সংখ্যা বেড়েই চলেছে। তখন জানা যাচ্ছে যে জ্বর একমাত্র উপসর্গ নয়। আইসিএমআর এর পক্ষ থেকে প্রাথমিকভাবে এই জ্বরকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছিল, আর যে কারণেই বিপত্তি তৈরি হয়েছে। উপসর্গহীন রোগী চিহ্নিত করার সময় সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে, কারণ জ্বর করোনার একমাত্র উপসর্গ নয়। আমাদের সঙ্গে দুই চিকিৎসক রয়েছেন, চিকিৎসক কুণাল মজুমদার রয়েছেন চিকিৎসক দেব কিশোর গুপ্ত, সংক্রামক বিশেষজ্ঞ। আমি সবার সঙ্গে কথা বলবো, তবে ডক্টর মজুমদার আপনার কাছে প্রথমে জানতে চাইবো, যেখানে প্রাথমিকভাবে সত্যিই তো আমরা বেশিরভাগ মানুষ জানি যে জ্বর হলেই আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে, তাহলে করোনা টেস্টের বিষয়টা আসতে পারে, অর্থাৎ জ্বরকে আমরা সবাই ভীষণ প্রায়োরিটি দিয়েছিলাম। এখন এই তথ্য আসছে, সেক্ষেত্রে তো একটু হলেও তো বিভ্রান্তি ছড়াবে মানুষের মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি একটা বিভ্রান্তি তো ছড়াবেই, কারণ আমরা জানি কিন্তু যে করোনায় মূলত তিনটে সিমটমসের উপর খুব বেশি আমরা জোর দিই। একটা হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে, বিশেষ করে এই স্টাডিতে যেটা আইসিএমআর স্টাডি যেটা বলা হয়েছে, এইমসে যেটা করা হয়েছিল, তো সেই স্টাডিতে দেখা যাচ্ছে যে 17% পেশেন্ট তারা কিন্তু অ্যাডমিটেড হচ্ছে জ্বর ছাড়াই। আবার অ্যাডমিশন হওয়ার পরে প্রায় ধরুন 80 থেকে 90% পেশেন্টের মধ্যে জ্বর আসছে, সেটা কিন্তু অ্যাডমিশন হওয়ার পরে একদম প্রথম অবস্থায় যখন ভর্তি হচ্ছে তাদের জ্বর থাকছে না, কাশিটা হয়তো থাকছে, এবং কাশির সঙ্গেও শ্বাসকষ্টটা কিন্তু আসতে একটু সময় লাগে। আমরা জানি যে প্রথম অবস্থায় কাশি থাকে এবং 2-3 দিন পরে সেই শ্বাসকষ্টটা শুরু হয়। প্রথম দিন যদি শ্বাসকষ্ট থাকে তাহলে অনেক সময় সেটা ভয়ের কারণে বা অন্য কারণে হতে পারে, কিন্তু সাধারণত কাশির কিছুদিন পরে শ্বাসকষ্ট আসে এবং তার সঙ্গে জ্বরও আসে। এখন এই জ্বরটাকে আমরা একটা সময় প্রধান স্ক্রিনিং বলতে পারি, স্ক্রিনিং সিমটম হিসেবে নিতাম, যে মানুষের মধ্যে জ্বর থাকলেই তা না থাকলে তার করোনা হওয়ার সম্ভাবনা কম, যার জন্য আমরা থার্মাল স্ক্রিনিং, যেটা সব রকম এয়ারপোর্ট থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে আমরা সব জায়গায় থার্মাল স্ক্রিনিং, একটা হ্যান্ড হোল্ড থার্মাল গান দিয়ে আমরা পরীক্ষা করতাম। যদি যার জ্বর নর্মাল থাকতো তাকে আমরা ঢুকতে দিতাম, যদি তার টেম্পারেচার নর্মাল থাকে তাকে আমরা ঢুকতে দিতাম। কিন্তু এটাও ঠিক যে জ্বর নেই মানেই যে করোনা হয়নি, সেটা কিন্তু ঠিক নয়। আমরা জানি প্রায় 44% কেসে কিন্তু অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট, তার কোনো উপসর্গ থাকে না যখন ভর্তি হয়। ফলে জ্বরটাকে প্রধান উপসর্গ হিসেবে নেওয়া বোধহয় ঠিক নয়, কারণ জ্বরের সঙ্গে কাশি, শ্বাসকষ্ট, টায়ার্ডনেস যেটা আমরা বলি, অত্যধিক দুর্বলতা, তার সঙ্গে লস অফ স্মেল অ্যান্ড টেস্ট যেটা আমরা বলি, ঘ্রাণে কোনো পাওয়া যায় না, কোনো স্বাদ পাওয়া যায় না, তার সঙ্গে লস অফ অ্যাপেটাইট, খিদে চলে যায়, এবং পরবর্তীকালে এগুলো কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি পাওয়া যায়, এবং পরবর্তীকালে যেটা দেখা যায় যে তার সঙ্গে রানিং নোজ থাকতে পারে, নাক দিয়ে জল পড়া থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, হাত পায়ে একটা যন্ত্রণা থাকতে পারে, যেটা অন্যান্য ভাইরাল ফিভারে হয়ে থাকে, মাসেল পেইন, এটা লো গ্রেড ফিভারের সঙ্গে। এবং রেয়ারলি কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারি, অনেক সময় দেখি আমরা।
চায়নাতে প্রথম দিকে কিছু কিছু পেশেন্ট প্রেজেন্ট করেছিল চেস্ট টাইটের, কাজে নানান ধরনের সিমটম নিয়ে কিন্তু পেশেন্ট আসতে পারে। তার মধ্যে প্রধানত আমরা তিনটে লক্ষণের ওপর আমরা জোর দিব, উপসর্গের উপর জোর দিই, সেটা হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। কিন্তু জ্বরটাও যে সবসময় থাকতেই হবে এমন নয়, কারণ যেটা আমরা জানি প্রায় 44% পেশেন্ট যেখানে অ্যাসিমটোম্যাটিক, তাদের কোনো উপসর্গ না নিয়েই তারা আসছে, এবং ভর্তি হওয়ার পরে হয়তো তার দেখা যাচ্ছে 2-3 দিন পরে তার মধ্যে জ্বর আসছে এবং জ্বরের সঙ্গে তার শ্বাসকষ্ট হচ্ছে, তখন তাকে অন্যান্য তাতে অক্সিজেন দিতে হচ্ছে বা অন্যান্য ভেন্টিলেশন, খুব রেয়ারলি হয়তো ভেন্টিলেশনে দিতে হয়। তো সাধারণত সেই জন্য জ্বরের ওপর আমার যেটা মনে হয় খুব বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয়। জ্বর থাকলে তো ভালোই, তার সঙ্গে কিন্তু অন্য উপসর্গের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক সেই জায়গাতেই ডক্টর মজুমদার আপনার কাছে জানতে চাইবো যে বিভ্রান্তি শুধুমাত্র রোগীদের মধ্যে যে ছড়াবে বা মানুষের মধ্যে ছড়াবে, সাধারণের মধ্যে ছড়াবে তা তো নয়, বিভ্রান্তি নিশ্চয় চিকিৎসকদের মধ্যেও ছড়ায়। কারণ যখন কেউ আসছে আপনারা কি দেখে মূলত যদি বলা হয় যে খুব সংক্ষেপে কোন কোন বিষয়গুলো মাথায় রাখছেন যে তিনি করোনায় আক্রান্ত কি আক্রান্ত নয়, সংক্ষেপে কি বলা যায় পয়েন্টে যে কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রাখছেন প্রাথমিকভাবে? সবসময় আমরা তিনটে জিনিসের উপর, তো এমনিতেই আমরা সব তিনটে জিনিসের উপর এখন মাথায় রাখি। যে কোনো আউটব্রেকের সময় একটা কেস ডেফিনেশন থাকে প্রত্যেক ডিজিজে, তার মধ্যে করোনার ক্ষেত্রে আমরা সবসময় জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট তিনটে প্রধান উপসর্গ হিসেবে ধরি। তার সঙ্গে যেটা এখন যুগা রয়েছে টায়ার্ডনেস, যেটা বললাম লস অফ স্মেল অ্যান্ড টেস্ট, খিদে চলে যাওয়া, খুব বেশি দুর্বলতা যেটা আমরা টায়ার্ডনেস খুব কমন, এবং তার সঙ্গে গলা ব্যথা, একটু নাক দিয়ে জল পড়া বা রিয়ালি ডায়রিয়া। কাজে এখন কিন্তু যে কোনো পেশেন্ট যদি সে হাসপাতালে আসে ভর্তি হতে, এই প্রধান তিনটে উপসর্গ জ্বর বা কাশি বা শ্বাসকষ্ট ছাড়াও যদি অন্য কোনো উপসর্গ থাকে, এবং সে যদি ওই যেসব সেরকম জায়গা থেকে আসে যেখানে করোনা কেস খুব বেশি হচ্ছে, যেটা আমরা বলি কোনো এন্ডেমিক, লোকালি এন্ডেমিক এরিয়া থেকে যেখানে করোনা, তার একটা ট্রাভেল হিস্ট্রি আছে রিসেন্টলি, যেমন যে স্টাডিটা ওরা করেছে এমসে, যেটা 144টা পেশেন্টদের মধ্যে করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু মেজরিটি তারা একটা ট্রাভেল হিস্ট্রি পেয়েছে বা কন্ট্যাক্ট উইথ কোভিড পজিটিভ পেশেন্ট সেটাও পেয়েছে। তাদের মধ্যেই কিন্তু এই সংক্রমণের হার তারা বেশি পেয়েছে। কাজেই বেশি যদি সেই পেশেন্টের একটা ট্রাভেল হিস্ট্রি থাকে, এমন কোনো জায়গা থেকে আসছে, বম্বে থেকে আসছে, ধরুন চেন্নাই থেকে আসছে বা রাজস্থান থেকে, যেখানে খুব বেশি করোনা হচ্ছে, লাস্ট 14 দিনের মধ্যে তার একটা ট্রাভেল হিস্ট্রি রয়েছে, এবং তার সঙ্গে সে যদি কোনো সংক্রামক রোগীর সংস্পর্শে এসে থাকে বা কোনো সংক্রমক, এখন যেভাবে গোষ্ঠী সংক্রমণের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কি ট্রাভেল হিস্ট্রিটাকে অত বেশি প্রায়োরিটি দেওয়া যায়? আমি ডক্টর গুপ্তা আপনার কাছে জানতে চাইবো যে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনারা যখন কোনো রোগীকে দেখছেন তিনি করোনা আক্রান্ত কি আক্রান্ত নন, অনেকের মধ্যে প্রশ্ন জাগে, এখন তো আরো বেশি বিভ্রান্তি ছড়াবে যেখানে বলা হচ্ছে জ্বর একমাত্র উপসর্গ নয়, কোন তিনটে উপসর্গের উপর আপনারা বিশেষভাবে জোর দেবেন? বা কোনো সাধারণ মানুষ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করেন আমি কি করে বুঝবো যে আমি করোনা আক্রান্ত আছি কি নই, কারণ আমি যদি অ্যাসিমটোমেটিক হই তাহলে আপনি কি বলবেন তাকে? ট্রাভেল হিস্ট্রিটা তখনই ইম্পর্টেন্ট ছিল যখন আমরা করোনা প্রথম আসে, তখন আমরা ট্রাভেল হিস্ট্রিতে যোগ দিতাম। কিন্তু এখন যখন গোষ্ঠী সংক্রমণ ব্যাপারটা এস্টাবলিশ হয়ে গেছে এবং সবাই মোটামুটি মেনে নিতে শুরু করেছে, তখন ট্রাভেল হিস্ট্রিটার এই মুহূর্তে খুব একটা দাম নেই। এক্ষেত্রে আমাদের মাথায় রেখে চলতে হবে যে করোনা পেশেন্ট হতে পারে এবং যেহেতু মেডিকেল পরিবেশে হাই ইন্ডেক্স অফ সাসপিশন, সেটাকে মাথায় রাখতে হবে। এবারে এসিমটোম্যাটিক পেশেন্ট নিয়ে অনেক কিছু কথা চলছে, এখানে না আরেকটা হাইপোথিসিস আমি একটু মেনশন করতে চাই। সেখানে যেটা বলা হচ্ছে হয়তো কোনো পেশেন্টই সেরকম ভাবে এসিমটোম্যাটিক নয়, কিছু পেশেন্ট বা পেশেন্টরা এই ধরনের ছোট ছোট সিমটমগুলোকে হয়তো ইগনোর করে, একদিনের জন্য হাত পায়ে ব্যথা, একদিনের জন্য কিছু হলো নাক দিয়ে জল পড়া, এগুলোকে অনেকে ইগনোর করে, সেই জন্য হয়তো এটাকে আমরা এসিমটোম্যাটিক বলে ঠিক ভাবনা, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো কারণ অল্প বিস্তর সিমটম হয়তো হতেই থাকে, সেইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কিছু না কিছু ছোট সিমটম হয়তো ছিল। এবার যে আপনাদের প্রথম যেটা শুরু করলেন যে জ্বর আসায়নি, যেটা ইনফ্যাক্ট 70% পেশেন্টের জ্বর আসেনি, তো সেটা অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে জ্বর জিনিসটা কি, এটা তো বডির একটা রিয়াকশন। জ্বর তো একবার সেরকম ভাবে না, যে বডির একটা রিয়াকশন এগেইনস্ট দিস ভাইরাল ইনফেকশন। এবার যাদের ইমিউনিটি লো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আগেও দেখেছি জ্বর আসে না, যেমন যে পেশেন্ট ধরুন ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস চলছে, এই পেশেন্টদের কিন্তু আমরা আগেও দেখেছি যে ইনফেকশন হচ্ছে, সেপ্টিসে চলে যাচ্ছে, কিন্তু জ্বর আসছে না, বা অনেক সময় টেম্পারেচার কম পাচ্ছে, হাইপোথার্মিয়া আমরা যাকে বলি। কাজে একটা সিমটম বেস করে কোভিড পেশেন্ট ডায়াগনোজ করা এই
মানসিকতাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং যত দিন যাচ্ছে আপনারা দেখছেন আমরা এটিপিক্যাল সিমটমস আইডেন্টিফাই করছি এবং সিপিসিও সেগুলো মেনে নিচ্ছে, যে স্বাদ না পাওয়া, গন্ধ না পাওয়া, প্রচন্ড টায়ারনেস, যেটা আমার আগে ডাক্তার বললেন। তো সেইগুলো কিন্তু আমাদের যত নতুন জানছি তত কিন্তু আমরা টিপিক্যাল সিমটমসের আস্তে আস্তে নেগলেক্ট করছি। আরেকটা জিনিস আমি বলবো যে যত আমরা স্ক্রিনিং হিসেবে এই টেস্টকে ব্যবহার করবো, যত বেশি সংখ্যক আমরা টেস্ট করবো, তত কিন্তু আমরা এইরকম পেশেন্ট আইডেন্টিফাই করতে পারবো। তো সেক্ষেত্রে ক্লাসিক্যাল সিমটমসের মধ্যে অবশ্যই জ্বর, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, রেসপিরেটরি সিমটম, শ্বাসকষ্ট থাকবে, কিন্তু তার সঙ্গে আমাকে কিন্তু ওপেন মাইন্ডে চলতে হবে। কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাকে কিন্তু রুল আউট করার মানসিকতা নিয়ে চলতে হবে। যাই ইনফেকশন আসতে পারবে না, আমাকে রুল আউট করতে হবে। সেক্ষেত্রে টিপিক্যাল সিমটম কিন্তু আমার মাথায় রাখতে হবে যে পেশেন্ট ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, বাহাত করে ব্যথা আছে, সেই সব পেশেন্টকে কিন্তু আমার মাথায় রাখতে হবে আগে কোভিডকে এক্সক্লুড করবে। সেইটা না নিয়ে এগুলোটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি ডক্টর গুপ্তা একটা মানুষকেও সতর্ক হওয়া অনেক ভীষণ জরুরি, যে আমার হয়তো একদিনের জন্য, আপনি যে কথাটা বললেন, একদিনের জন্য মাথা ব্যথা হলো, একদিনের জন্য একটু দেখলাম যে নাক দিয়ে সর্দি পড়ছে বা একটু কাশি হচ্ছে একদিনের জন্য, পরে সেটা দেখছি যে 2-3 দিন হচ্ছে না, তাহলে কি সেক্ষেত্রে আমারও ভীষণভাবে সতর্ক হওয়া প্রয়োজন? আমার কি ওই একদিনের উপর নির্ভর করে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত, যেটা এতদিন আমরা অ্যাভয়েড করতাম, এড়িয়ে চলতাম? হ্যাঁ, এখন দেখুন এটা ডিপেন্ড করছে যে কোন সিচুয়েশনে আপনি আছেন। এটা যদি আজকে কোভিড প্যান্ডেমিক না হতো, সেক্ষেত্রে আমরা সবসময় আগে বলেছি যে একদিন অপেক্ষা করুন, 2 দিন দেখুন, 2 দিন টেম্পারেচার না আসে। কিন্তু এই পরিস্থিতিতে যখন এখানে তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যাপার পাবে, মানে আজকে আমার ইনফেকশন হলো, আমি নিজের হাতে ইমিউনিটি স্ট্রং ঠিক আছে, কিন্তু আমি যে অন্য কাউকে ট্রান্সমিট করছি না, সোশ্যালি ডিজিজটাকে ছড়াচ্ছি না, তার একটা অ্যাসুরেন্স দরকার। সেই জন্য ডাক্তারবাবুর সাথে কথা বলে টেস্টিংটা করে নেওয়া দরকার। এটা আমি বারবার বলছি যে প্যান্ডেমিক সিচুয়েশন আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, কোভিড সবসময় মাথায় রাখতে হবে। এবং আমরা এরকম অনেক পেশেন্ট পাচ্ছি যারা ডিনায়াল করে থাকে, ওনারা বলছে যে না না এটা কোভিড হতেই পারে না, আমি তো বৃষ্টিতে ভিজেছিলাম, বৃষ্টিতে ভিজতে বা এই সিজনে সবসময় বলা রাখা হয়। এটা অনেকাংশে সত্যি, আমরা সব পেশেন্টে কোভিড পাচ্ছি তা নয়, অনেক সময় ফ্লু আসছে, কিন্তু তার সঙ্গে বেশ কিছু পেশেন্ট এরকম পাচ্ছি মাত্র একদিনের জ্বর, তার সঙ্গে আর কোনো সিমটম নেই, কিন্তু তারপরে ধরুন আবার 3 দিন পর আবার একটা সিমটম, তখন টেস্ট করে বলতে হবে। এটাই কিন্তু টেস্ট করা। একদম এই প্রসঙ্গে ডক্টর মজুমদার আপনি কি একটা বলছিলেন, একটু যদি সংক্ষেপে বলেন। আমি আসবো ডক্টর মজুমদার, ডক্টর গুপ্তা দুজনের সঙ্গে কথা বলবো এবং এই বিষয় নিয়ে ঠিক কি কি তথ্য উঠে আসছে, চিকিৎসকরা কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছে এবং আপনার কি কি সচেতনতা বা কোন কোন দিক থেকে সতর্কতা নেওয়া উচিত সেই নিয়েও আলোচনা করবো। তবে সময় হয়েছে একটা বিরতির। আমরা যে নিয়ে আলোচনা করছি আইসিএমআর যে বিষয়টাতে আশঙ্কা প্রকাশ করছে, কারণ আইসিএমআর এই প্রথম এই করোনা মোকাবিলায় জ্বরকে প্রধান গুরুত্ব দিয়েছিল, কিন্তু এখন যা তথ্য পাওয়া যাচ্ছে তারা যে দেখছে এক একটি কেসে এইমস এর পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র জ্বরটাকে প্রায়োরিটি দিলে চলবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কুণাল মজুমদার, রয়েছেন দেবকিশোর গুপ্ত, দুই চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলছি। ডক্টর মজুমদার, আপনি কিছু বলছিলেন যখন আমরা কথা বলছিলাম যে সেক্ষেত্রে যেগুলো একদিনের সিমটম, যেটা ডক্টর গুপ্তও বলছিলেন যে একদিনের সিমটম গুলোকে এখন যেহেতু সোশ্যাল রেসপন্সিবিলিটি জুড়ে গেছে, তাই আমাদেরকে অনেক বেশি সচেতন বা সতর্ক হওয়া উচিত। আপনি এই বিষয়ে কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যেহেতু এখন অ্যাসিমটোম্যাটিক পেশেন্টও প্রচুর আসছে, মানে যাদের মধ্যে কোনো উপসর্গ নেই, তো সেই জন্যেই এই উপসর্গ যাদের মধ্যে থাকছে তাদের তো আমরা ধরছি জ্বর বা কাশি বা শ্বাসকষ্ট ইত্যাদি। এবং যে কোনো পেশেন্টের মধ্যে এই জ্বর, কাশি, শ্বাসকষ্টের মধ্যে যদি যে কোনো দুটো সিমটম থাকে, তার মধ্যে হয়তো জ্বর নেই, কারণ আমরা জানি যে অনেক ক্ষেত্রে হয়তো যখন ভর্তি হচ্ছে তার জ্বর থাকছে না, কাশি গিয়ে ভর্তি হচ্ছে এবং পরবর্তীকালে প্রায় 90% পেশেন্টের মধ্যে আবার জ্বর দেখা দিচ্ছে। কাজে সেক্ষেত্রে একটা ট্রাভেল হিস্ট্রি যদি তার থাকে, যেখানে যে কোনো জায়গায় খুব বেশি করোনা হচ্ছে সেই সব জায়গায় তার একটা ট্রাভেল হিস্ট্রি থাকে লাস্ট 14 ডেজে, বা কোনো সংক্রামক রুগীর সংস্পর্শে যদি সে এসে থাকেন, বা সেরকম কোনো ট্রাভেল একটা অনেকক্ষণ ধরে 24 থেকে 48 ঘন্টা ট্রেনে এসেছে থাকে, সঙ্গে কোনো হয়তো পাশে কোনো সহযাত্রী ছিল, পরবর্তীকালে সে পজিটিভ হয়েছে। কাজে এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং যে কোনো পেশেন্ট যখন ভর্তি হবে সেটা তার যদি জ্বর নাও থাকে, আমরা জানি যে এক্সট্রিম টায়ার্ডনেস, অত্যধিক দুর্বলতা, লস অফ টেস্ট, লস অফ স্মেল, লস অফ অ্যাপেটাইট, খিদে চলে যাচ্ছে, ঘ্রাণ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না,
গলায় ব্যথা, নাক দিয়ে জল পড়া, গা হাত পায়ে ব্যথা, ডায়রিয়া। তো এই সমস্ত সিমটমগুলো কিন্তু করোনার অনেক সময় প্রেজেন্টিং সিমটমস হয়। কাজেই সবসময় যে আমরা জ্বরটার ওপরে ম্যাক্সিমাম এমফাসিস দিই, যেটা যেমন আমরা যখন স্ক্রিনিং করছি, যেটা আমি আগেও বললাম যে এয়ারপোর্ট বলুন, শপিং মল বলুন, যে কোনো জায়গায় ঢুকতে গেলে আগে আমরা থার্মাল স্ক্রিনিং করে দেখে নিচ্ছি তার জ্বর আছে কিনা, এবং তার যদি জ্বর না থাকে আমরা ধরে নিচ্ছি সে হয়তো করোনার সংক্রমিত নয় এবং তাকে অ্যালাউ করছি। এই ব্যাপারটা কিন্তু একটা বিভ্রান্তিমূলক হয়ে যাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে আইদার পেশেন্টের কোনো সিমটম থাকছে না, জ্বর থাকছে না, অথচ সে সংক্রমণ তার মধ্যে রয়েছে এবং সে কিন্তু সাইলেন্টলি ডিজিজটাকে স্প্রেড করে যাচ্ছে, সাইলেন্ট স্প্রেডার্স আমরা দেখি। আবার অনেক সময় তার মধ্যে হয়তো জ্বর নেই, অন্য উপসর্গ রয়েছে, কাশি থেকে শুরু করে এক্সট্রিম টায়ার্ডনেস যেটা বললাম, বা অন্যান্য গায়ে হাতে পায়ে ব্যথা বা গলা ব্যথা ইত্যাদি রয়েছে। কাজেই তার হয়তো জ্বর নেই কিন্তু সে ঢুকে যাচ্ছে, যেহেতু তার থার্মাল স্ক্রিনিংয়ে তার রিপোর্ট নর্মাল আসছে। একদম। কাজেই এই যে অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট যারা একটা সময় দুটোভাবে আমাদের এতে কাজ করছে, একটা হচ্ছে হয়তো নাম্বার অফ অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট যখন বাড়ছে, আমরা একটা ধারণা হচ্ছে তাদের মধ্যে হয়তো ভাইরাল লোড কম বা সেক্ষেত্রে হার্ড ইমিউনিটি একটা বাড়ছে। অন্যথায় কিন্তু অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট বাড়া মানে যেহেতু তাদের থেকে ইনফেকশন স্প্রেড করে, সাইলেন্ট স্প্রেডার যাতে আমরা বলি, তারা কিন্তু সোর্স অফ ইনফেকশন হয়ে যাচ্ছে। সেই বিষয়টা আরো বেশি ভাবাচ্ছে প্রত্যেকে, কারণ যা দেখা গেল যে মাত্র 17% জ্বর দেখা গিয়েছে, বাকি 44% জ্বরই হয়নি, যে বিষয়টা এই মুহূর্তে প্রত্যেককেই ভাবাচ্ছে, বিশেষ করে চিকিৎসকদের, কারণ এই বিষয়টা তাদেরও বিভ্রান্তি, তাদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করে। অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার, ধন্যবাদ ডক্টর গুপ্ত। আমরা এই সংক্রান্ত খবরের দিকে তো অবশ্যই নজর রাখবো। এদিকে করোনা যোদ্ধাদের সেলাম জানাতে স্কাই ডাইভিং এর আয়োজন, দার্জিলিং হিমালয় মাউন্টেনিয়ারিং in Team HMI and at all trainees at HMI pays tribute to the Corona warriors who are fighting round the clock to save our life. We also pay our gratitude to all the soldiers who are safeguarding our country at the border area. Since we are promoting adventure tourism and at the same time we want to promote to domestic tourism, we have used certain clips of our various adventure activities to promote domestic tourism in India. Jai Hind, Jai Bharat.